আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হোয়াট ইজ বাংলিশ? বাংলিশটা কি? ইংরেজি মাতৃভাষার মতো করে শেখা, অর্থাৎ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস বাংলায় সাজিয়ে নেয়া। যেমন কোভিড-19 আমাদের দেশের অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। তো এটা হচ্ছে বাংলা একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা যদি আমরা বাংলিশ করি, অর্থাৎ ইংরেজির মতো করে যদি বাংলাতে ভেঙে নিই, তাহলে প্রথমেই দিতে হবে সাবজেক্ট। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে, সেই উদ্দেশ্যযুক্ত ব্যক্তি, বস্তু বা বিষয়ই হলো সাবজেক্ট। তাহলে এখানে এই কোভিড-19কে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমাদের দেশের অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। প্রভাব ফেলছে কে? এই কোভিড-19। সেজন্য কোভিড-19 হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট হচ্ছে বিধেয়। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে কোভিড-19। সেজন্য আমরা যদি বাংলিশ করি তাহলে প্রথমেই দিয়ে দেব কোভিড-19, প্রথমে দিলাম সাবজেক্ট। এখন এই সাবজেক্ট দেওয়ার পর দিতে হবে ভার্ব। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? আমাদের দেশের অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। ফেলছে হচ্ছে ভার্ব। যদি অনেকগুলো ভার্ব থাকে, নন ফাইনাইট ভার্ব থাকে, তাহলে দিতে হবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা বুঝবেন কীভাবে? যেই ভার্ব দেখে বুঝবেন টেন্স, অর্থাৎ যেই ভার্ব দিয়ে অন্যান্য টেন্সেও পরিবর্তন করা যায়, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই যে ফেলছে হচ্ছে ফাইনাইট ভার্ব। সেজন্য কোভিড-19 ফেলছে, সাবজেক্ট ভার্ব। এবার ভার্ব দেওয়ার পর দেখতে হবে যে অবজেক্ট আছে কিনা। অবজেক্ট আমরা কিভাবে বুঝবো? যখন এই ভার্বকে আমরা প্রশ্ন করব যে কি বা কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করব, যদি উত্তর আসে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে দিলাম সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এখন দেখি অবজেক্ট আছে কিনা। ফেলছে, প্রশ্ন করি কি ফেলছে, দেখুন তো উত্তর আছে কিনা। আমাদের দেশের অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। তাহলে কিন্তু উত্তর আছে একটি নেতিবাচক প্রভাব। তাহলে কোভিড-19 ফেলছে, কি ফেলছে? একটি নেতিবাচক প্রভাব। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে গিয়েছি। এখন অবজেক্টের পরে দেখতে হবে যে বাকি অংশ কি আছে। আমাদের দেশের অর্থনীতির উপর এই অংশটুকুই বাকি আছে, তাহলে এই অংশটুকুই বসিয়ে দেন যে আমাদের দেশের অর্থনীতির উপর। এই অংশটুকুকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে কোভিড-19 বা কোভিড-19 ফেলছে একটি নেতিবাচক প্রভাব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশনাল ফ্রেজ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে বাংলিশ করতে পারলে খুব সহজে ইংলিশ করতে পারবেন। তাহলে প্রথমে বাংলাটা আমি আরেকবার বলি। বাংলাতে আমরা এভাবে বলি যে কোভিড-19 আমাদের দেশের অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলিশ করলে হবে কোভিড-19 ফেলছে একটি নেতিবাচক প্রভাব আমাদের দেশের অর্থনীতির উপর। সুতরাং এই যে এইভাবে যদি ভাঙা শেখেন, তাহলে বড় বড় সেন্টেন্সও খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। এখন আমরা এটাকে ইংরেজি করব। কোভিড-19 এর ইংরেজি হচ্ছে কোভিড-19। এবার ফেলছে, তো ফেলছে বা নেতিবাচক প্রভাব ফেলার একটা ফ্রেজই রয়েছে। সেই ফ্রেজটা হচ্ছে টু হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন সামথিং, মানে কোনো কিছুর উপর নেতিবাচক প্রভাব ফেলা। দেখুন, কোনো কিছুর উপর নেতিবাচক প্রভাব ফেলা, তার ইংরেজি হচ্ছে টু হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন সামথিং, মানে কোনো কিছুর উপর একটি নেতিবাচক প্রভাব ফেলা। তো দেখুন ভিউয়ার্স, ফেলছে এটা কন্টিনিউয়াস টেন্স, ফেলছে কন্টিনিউয়াস টেন্স। সেজন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামিজিয়ার ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে এখানে হ্যাভ মানে যেহেতু ফেলা, কন্টিনিউয়াস টেন্স করলে হয়ে যাবে ইজ হ্যাভিং। কোভিড-19 ইজ হ্যাভিং। কোভিড-19 ফেলছে, এবার কি ফেলছে? একটি নেতিবাচক প্রভাব। তাহলে আ নেগেটিভ ইম্প্যাক্ট। তো কোভিড-19 ইজ হ্যাভিং আ নেগেটিভ ইম্প্যাক্ট। কোভিড-19 একটি নেতিবাচক প্রভাব ফেলছে একটি নেতিবাচক প্রভাব। এবার আমাদের দেশের অর্থনীতির উপর রর ব্যবহার রয়েছে এবং উপর রয়েছে। উপর থাকলে আমরা অন দিয়ে করব, প্রিপোজিশন অন দিয়ে করব। তাহলে অন দ্য অর্থনীতি অব আমাদের দেশ, এরকম অবের ব্যবহার থাকলে আপনারা জানেন পরের অংশটুকু আগে হবে, তারপরে আবার রয়েছে উপর। সেজন্য আমরা বলবো অন দ্য অর্থনীতি অব আমাদের দেশ। তো এটা ইংরেজি করলে অন দ্য ইকোনমি অব আওয়ার কান্ট্রি। তো ভিউয়ার্স, এইভাবে বাংলিশ করে তারপরে ইংলিশ করুন, খুব সহজে অনুবাদ করতে পারবেন। আমি আরেকবার বলি, বাংলাটা হচ্ছে
কোভিড-19 আমাদের দেশের অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলিশটা হচ্ছে কোভিড-19 ফেলছে একটি নেতিবাচক প্রভাব আমাদের দেশের অর্থনীতির উপর। ইংলিশটা হচ্ছে কোভিড-19 ইজ হ্যাভিং আ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি অব আওয়ার কান্ট্রি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পল দেখুন, বিষয়টি আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এটা একটা বড় সেন্টেন্স। রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের গ্রামে 2021 সালে একটি গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছেন। এটা একটা বড় সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টের অংশটুকু কি? দেখুন, এই যে নির্মাণ করতে যাচ্ছেন, কে নির্মাণ করতে যাচ্ছেন বা কার সম্পর্কে বলা হচ্ছে যে আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের গ্রামে 2021 সালে একটি গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছেন? কে বা কার সম্পর্কে বলা হচ্ছে যে এটা কে করতে যাচ্ছে? এই রফিক সাহেব সম্পর্কে বলা হচ্ছে। তাহলে প্রথমেই আমরা দিব সাবজেক্টের অংশ, যে রফিক সাহেব। আর আমাদের গ্রামের চেয়ারম্যান, এটা হচ্ছে রফিক সাহেবের পরিচিতি, এটাকে বলে ইংরেজিতে অ্যাপোজিটিভ। তাহলে রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান, এই অংশটুকু দিয়ে দিতে হবে এর সাথে, কারণ রফিক সাহেবের পরিচয়ই হচ্ছে আমাদের গ্রামের চেয়ারম্যান। এখানে এই সেন্টেন্স অনুযায়ী এটা হচ্ছে অ্যাপোজিটিভ। সাবজেক্ট দিলাম। এবার দেখুন, নির্মাণ করতে যাচ্ছেন। তো কোনো কিছু করতে যাচ্ছেন, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এই ফাইনাইট ভার্বের সাথে যদি এরকম তে থাকে তাহলে ওটা নন ফাইনাইট ভার্ব। খেলতে যাচ্ছেন, পড়তে যাচ্ছেন, এরকম যদি থাকে তাহলে ওটি অ্যাটাচড হয়ে বসে যাবে, কিন্তু যাচ্ছেনটা ইংরেজি করার সময় আগে হবে। তাহলে ভার্বের অংশটুকু হচ্ছে নির্মাণ করতে যাচ্ছেন, নির্মাণ করতে যাচ্ছেন। তাহলে রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান, সাবজেক্টের অংশটুকু, সাবজেক্টের পরিচয় যেটা থাকবে সেটা ওখানে আমরা দিয়ে দেবো, সাবজেক্টের পরপরই দিয়ে দিব। এবার নির্মাণ করতে যাচ্ছেন, ভার্ব দিলাম, ফাইনাইট এবং নন ফাইনাইট একসাথে রয়েছে। কোনো কিছু করতে যাচ্ছেন, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর নির্মাণ করতে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নির্মাণ করতে যাচ্ছেন আমরা একভাবে লিখতে পারি, অথবা আরও ভেঙে বললে যাচ্ছেন নির্মাণ করতে, সেটাও করতে পারতাম, কিন্তু বাংলাটা যদি একটু ভালো শোনা যায় সেজন্য আমি লিখেছি নির্মাণ করতে যাচ্ছেন। তো রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান নির্মাণ করতে যাচ্ছেন। এবার প্রশ্ন করি, কি নির্মাণ করতে যাচ্ছেন, অর্থাৎ অবজেক্ট দেখি আছে কিনা। তো কি নির্মাণ করতে যাচ্ছেন? একটি গার্মেন্টস ফ্যাক্টরি। অবজেক্ট কিন্তু আছে, উত্তর কিন্তু রয়েছে, সেজন্য আমরা এখন দিয়ে দেবো একটি গার্মেন্টস ফ্যাক্টরি। তাহলে আমরা পেয়েছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়েছি। নির্মাণ করতে যাচ্ছেন, একটি গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছেন। এবার আমরা প্রশ্ন করব, কোথায় নির্মাণ করতে যাচ্ছেন? প্লেসটা দিয়ে দেব। তো কোথায় নির্মাণ করতে যাচ্ছেন? দেখুন, আমাদের গ্রামে, উত্তর কিন্তু রয়েছে যে আমাদের গ্রামে, সেজন্য আমরা দিয়ে দেব আমাদের গ্রামে। এবার কখন, প্রশ্ন করুন কখন বা কত সালে, তারপর টাইম দিয়ে দেব আমরা 2021 সালে। তো দেখুন, রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান নির্মাণ করতে যাচ্ছেন একটি গার্মেন্টস ফ্যাক্টরি। তারপরে কোথায় নির্মাণ করতে যাচ্ছেন? আমাদের গ্রামে। কখন নির্মাণ করতে যাচ্ছেন? 2021 সালে। এবার কি উদ্দেশ্যে, কেন বা কি উদ্দেশ্যে, এটা থাকলে সেন্টেন্সের শেষে দিয়ে দিন, সবচেয়ে ভালো হবে। তো কেন বা কি উদ্দেশ্যে নির্মাণ করতে যাচ্ছেন? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য, আমাদের দেশের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য। তাহলে আমরা এই অংশটুকু দিয়ে দেব, আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য। তো ভিউয়ার্স, এই হচ্ছে বাংলিশ। এটা একটা বড় সেন্টেন্স ছিল, এভাবে যদি বাংলিশ করতে পারেন খুব সহজে হয়ে যাবে। আমি আরেকবার পড়ি। বাংলাটা হচ্ছে, বাংলাতে আমরা বলি এইভাবে যে রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের গ্রামে 2021 সালে একটি গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছেন। এটা হচ্ছে বাংলা। আর বাংলিশ করলে, অর্থাৎ ইংরেজির মতো করে ভাঙলে হবে, রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান নির্মাণ করতে যাচ্ছেন একটি গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের গ্রামে 2021 সালে আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য। এইভাবে ভেঙে নেওয়া তো খুব সহজ। এখন যদি ইংরেজি করেন তাহলে এইভাবে হবে। দেখুন, রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান, তাহলে মিস্টার রফিক দ্য চেয়ারম্যান অফ আওয়ার ভিলেজ। তো যেটা আমরা অ্যাপোজিটিভ, যেটা পরিচিতি, সেটা অবশ্যই কমার মধ্যে রাখতে হবে। তাহলে মিস্টার রফিক দ্য চেয়ারম্যান অফ আওয়ার ভিলেজ, মিস্টার রফিক আমাদের গ্রামের চেয়ারম্যান।
এবার নির্মাণ করতে যাচ্ছেন, সেজন্য কোনো কিছু করতে যাচ্ছেন থাকলে, নিকটবর্তী ভবিষ্যতে কোনো কিছু করতে যাচ্ছেন এরকম থাকলে বি গোয়িং টুর ব্যবহার। তাহলে নির্মাণ করতে যাচ্ছেন প্রেজেন্ট রয়েছে, সেজন্য আমরা ব্যবহার করব ইজ গোয়িং টু এস্টাবলিশ। ইজ গোয়িং টু এস্টাবলিশ, নির্মাণ করতে যাচ্ছেন, নির্মাণ করতে যাচ্ছেন, তাহলে বি গোয়িং টু। আর নির্মাণ করতে যাচ্ছেন প্রেজেন্ট রয়েছে, সেজন্য ইজ গোয়িং টু এস্টাবলিশ, নির্মাণ করতে যাচ্ছেন। এবার কি নির্মাণ করতে যাচ্ছেন? একটি গার্মেন্টস ফ্যাক্টরি, সেজন্য হয়ে যাবে আ গার্মেন্টস ফ্যাক্টরি। আ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছেন। এবার আমাদের গ্রামে, সেজন্য প্রিপোজিশনাল ফ্রেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে নির্মাণ করতে যাচ্ছেন। কখন? 2021 সালে, সেজন্য ইন 2021, ইন 2021। এবার কিসের জন্য? আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য। তাহলে রর ব্যবহার রয়েছে এবং জন্য রয়েছে, সেজন্য আমরা বলবো এরকম যে ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতির জন্য, অব দ্য পিপল অব আওয়ার ভিলেজ। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরকম রর ব্যবহার থাকে যে আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য, তাহলে আপনি ভেঙে নেবেন এরকম ফর দ্য অর্থনৈতিক উন্নতি অব দ্য লোকজন অব আমাদের গ্রাম। ঠিক একইভাবে ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অব দ্য পিপল অব আওয়ার ভিলেজ, এরকম করে। তো এই সেন্টেন্সটা আমি আরেকবার পড়ি। রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান, আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের গ্রামে 2021 সালে একটি গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছেন। এটা হচ্ছে বাংলা। বাংলিশটা হচ্ছে রফিক সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান নির্মাণ করতে যাচ্ছেন একটি গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের গ্রামে 2021 সালে আমাদের গ্রামের লোকজনের অর্থনৈতিক উন্নতির জন্য। সেজন্য মিস্টার রফিক, দ্য চেয়ারম্যান অফ আওয়ার ভিলেজ, ইজ গোয়িং টু এস্টাবলিশ আ গার্মেন্টস ফ্যাক্টরি ইন আওয়ার ভিলেজ ইন 2021 ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে লিখে লিখে চর্চা করেন, খাতা নিয়ে এই সেন্টেন্সটা আপনি লিখবেন। প্রথমে লেখার পর বাংলিশ করবেন, বাংলিশ করার পর একা একা ইংলিশ করুন। এভাবে কয়েকদিন প্র্যাকটিস করুন, দেখুন বড় বড় সেন্টেন্সগুলো খুব সহজে আপনি করতে পারবেন। নেক্সট, এবার দেখুন নেক্সট সেন্টেন্সটা হচ্ছে বর্তমান সরকার শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। তো দেখুন, বর্তমান সরকার শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। এটা হচ্ছে বাংলাতে আমরা এভাবে বলি। যদি এটাকে বাংলিশ করা হয় তাহলে জোর দিয়েছে কে? বর্তমান সরকার। সেজন্য সাবজেক্ট হবে বর্তমান সরকার, এবং বর্তমান সরকারকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে যে শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। এই যে এই কথাগুলো বলা হচ্ছে কাকে উদ্দেশ্য করে? যে বর্তমান সরকার আসলে এটা করেছে, সেজন্য বর্তমান সরকার হচ্ছে সাবজেক্ট। এবার ক্রিয়াটা হচ্ছে জোর দিয়েছে, সেজন্য জোর দিয়েছে, জোর দিয়েছে। প্রশ্ন চলে আসে স্বাভাবিকভাবেই। আপনি যখন এই অংশটুকু লিখেছেন যে বর্তমান সরকার জোর দিয়েছে, যখনই লিখেছেন জোর দিয়েছে, তখনই কিন্তু মনে মনে প্রশ্ন চলে আসবে যে কিসের ওপর জোর দিয়েছে। তাহলে কিসের ওপর জোর দিয়েছে? কারিগরি শিক্ষার উপর, কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। এবার প্রশ্ন চলে আসে যে কেন, কেন বা কারণটা কি, কী কারণে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে? তার উত্তর কিন্তু শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য। এইভাবে যদি আপনি বাংলাতে ভেঙে নেন, অর্থাৎ বাংলিশ করে নেন, তাহলে খুব সহজ হয়ে যাবে যে বর্তমান সরকার জোর দিয়েছে, কিসের ওপর জোর দিয়েছে? কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। আচ্ছা, তারপরে কেন জোর দিয়েছে? শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য। এখন ইংরেজি করলে খুব সহজ হয়ে যাবে। বর্তমান সরকার, সেজন্য দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার জোর দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ জোর দেয়া হয়েছে, সেজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেজন্য হ্যাজ, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেজন্য হ্যাজ লেইড ইমফ্যাসিস। লে ইমফ্যাসিস অন মানে কোনো কিছুর উপর জোর দেয়া, আর জোর দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হ্যাজ লেইড ইমফ্যাসিস, জোর দিয়েছে। কিসের ওপর জোর দিয়েছে? কারিগরি শিক্ষার উপর, সেজন্য হয়ে যাবে অন টেকনিক্যাল এডুকেশন। তো দেখুন, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, হ্যাজ লেইড ইমফ্যাসিস, জোর দিয়েছে অন টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। তাহলে কেন জোর দিয়েছে? শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য। কোনো কিছু করার জন্য থাকলে, উদ্দেশ্য থাকলে, সেখানে ইন অর্ডার টু ব্যবহার করাটা সবচেয়ে ভালো হবে। তাহলে ইন অর্ডার টু বা টু,
তাহলে শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য আমরা বলতে পারি ইন অর্ডার টু রিডিউস দ্য নাম্বার অফ দ্য এডুকেটেড জবলেস পিপল। তো দেখুন, ইন অর্ডার টু রিডিউস মানে কমানোর জন্য, কমানো, এখানে টু রিডিউসও করা যেত, অথবা ফর রিডিউসিং করলে ভালো হবে না, কারণ যেহেতু উদ্দেশ্য বোঝালে সেখানে ফরের থেকে ইন অর্ডার টু অথবা উইথ এ ভিউ টু সবচেয়ে বেশি ভালো হবে, ইন অর্ডার টু। তো ইন অর্ডার টু রিডিউস কমানোর জন্য, বা টু রিডিউস কমানোর জন্য। উইথ এ ভিউ টু ব্যবহার করলে কিন্তু এই রিডিউসের সাথে আইএনজি করতে হবে, কারণ উইথ এ ভিউ টুর যে টু সেটা প্রিপোজিশন, সেজন্য উইথ এ ভিউ টু রিডিউসিং করা লাগতো। তো ইন অর্ডার টু রিডিউস কমানোর জন্য, দ্য নাম্বার সংখ্যা, কিসের সংখ্যা, অফ দ্য এডুকেটেড জবলেস পিপল, শিক্ষিত চাকরিহীন বা বেকার লোকজনের সংখ্যা কমানোর জন্য। এইভাবে খুব সহজে আপনি করতে পারবেন। আমি ইংলিশটা আরেকবার বলি। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, হ্যাজ লেইড ইমফ্যাসিস, জোর দিয়েছে, অন টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষার ওপর জোর দিয়েছে, ইন অর্ডার টু রিডিউস কমানোর জন্য, দ্য নাম্বার সংখ্যা, কিসের সংখ্যা, অফ দ্য এডুকেটেড জবলেস পিপল, শিক্ষিত বেকার লোকজনের সংখ্যা কমানোর জন্য। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বাংলিশ, আর এটা হচ্ছে ইংলিশ। বাংলাটা আমি আরেকবার বলি। বর্তমান সরকার শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। বাংলিশটা হচ্ছে বর্তমান সরকার জোর দিয়েছে কারিগরি শিক্ষার উপর শিক্ষিত বেকারদের সংখ্যা কমানোর জন্য। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ লেইড ইমফ্যাসিস অন টেকনিক্যাল এডুকেশন ইন অর্ডার টু রিডিউস দ্য নাম্বার অফ দ্য এডুকেটেড জবলেস পিপল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আমরা আপনার কলেজের শিক্ষার্থী এই বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা অ্যাপ্লিকেশনে এই জাতীয় সেন্টেন্স লিখি যে আমরা আপনার কলেজের শিক্ষার্থী এই বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন এইটা তো অ্যাপ্লিকেশনের সেন্টেন্স, বা এই আপনার কলেজের শিক্ষার্থী, এটা কিন্তু এখানে অ্যাপোজিটিভ হিসেবে আমাদের পরিচিতিটা এখানে দেওয়া হচ্ছে কমার মধ্যে। এখন এটা যদি আমরা প্রথমেই বাংলিশ করি, তাহলে প্রথমেই দিতে হবে সাবজেক্ট হচ্ছে কারা আকর্ষণ করতে চাই, আমরা আপনার কলেজের শিক্ষার্থী। অ্যাপোজিটিভ থাকলে সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো জায়গায় অ্যাপোজিটিভ থাকতে পারে, তার পরিচিতিটা তার পাশে দিয়ে দিতে হবে। তাহলে আমরা আপনার কলেজের শিক্ষার্থী দিয়ে দিলাম। এবার দেখুন ক্রিয়াটা কোনটা, আকর্ষণ করতে চাই, তাহলে ক্রিয়াটা হচ্ছে আকর্ষণ করতে চাই হচ্ছে ক্রিয়া। যদি এভাবে ভেঙে লেখা হতো যে চাই আকর্ষণ করতে, সেটাও হতো, কিন্তু বাংলাতে যাতে একটু ভালো শোনা যায় সেজন্য আকর্ষণ করতে চাই, আকর্ষণ করতে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু চাই হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু আপনি যদি মডাল ভার্ব দিয়ে করেন, যে উড লাইক টু কোনো কিছু করতে চাই, ভদ্রভাবে সিনিয়র কারোর সাথে বলতে গেলে, ফর্মাল ইংলিশে বলতে গেলে উড লাইক টু ব্যবহার করতে পারেন। সেজন্য কোনো কিছু করতে চাই থাকলে আপনি উড লাইক টু ব্যবহার করতে পারেন বলে আমি বাংলাটা এইভাবে লিখেছি যে আকর্ষণ করতে চাই। তাহলে আমরা আপনার কলেজের শিক্ষার্থী আকর্ষণ করতে চাই। এবার কি আকর্ষণ করতে চাই, প্রশ্ন করুন কি আকর্ষণ করতে চাই। আপনার সদয় দৃষ্টি, অবজেক্ট কিন্তু রয়েছে, সেজন্য আমরা বলবো আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে কিসের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বিষয়ের প্রতি, সেজন্য হয়ে যাবে এই বিষয়ের প্রতি। তো ভিউয়ার্স দেখুন, এখন এটা যদি আমরা ইংরেজি করি তাহলে খুব সহজ হয়ে যাবে। বাংলাটা হচ্ছে আমরা আপনার কলেজের শিক্ষার্থী এই বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাতে আমরা এভাবে বলি। ইংরেজিতে বলি, অর্থাৎ ইংরেজির মতো করে ভাঙলে, অর্থাৎ বাংলিশ হলে এরকম হবে যে আমরা আপনার কলেজের শিক্ষার্থী আকর্ষণ করতে চাই আপনার সদয় দৃষ্টি এই বিষয়ের প্রতি। এখন ইংরেজি করুন খুব সহজে যে আমরা আপনার কলেজের শিক্ষার্থী, উই দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ, আমরা আপনার কলেজের শিক্ষার্থী। এবার আকর্ষণ করতে চাই, কোনো কিছু করতে চাই, ভদ্রভাবে বলতে গেলে উড লাইক টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, সেজন্য উড লাইক টু ড্র। এখানে আকর্ষণ করার ইংরেজি হচ্ছে ড্র, উড লাইক টু ড্র, আকর্ষণ করতে চাই। এবার কি আকর্ষণ করতে চাই, আপনার সদয় দৃষ্টি, সেজন্য হয়ে যাবে ইয়োর কাইন্ড অ্যাটেনশন। তাহলে উই দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ, আমরা আপনার কলেজের শিক্ষার্থী, উড লাইক টু ড্র, আকর্ষণ করতে চাই, ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, কিসের প্রতি, এই বিষয়ের প্রতি, সেজন্য হয়ে যাবে টু দ্য ফ্যাক্ট। তো দেখুন খুব সহজেই আপনি অ্যাপ্লিকেশনের এই সেন্টেন্সটি লিখতে পারেন যে উই দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ, আমরা আপনার কলেজের শিক্ষার্থী,
বা শিক্ষার্থীরা উড লাইক টু ড্র আকর্ষণ করতে চাই ইউর কাইন্ড অ্যাটেনশন আপনার সদয় মনোযোগ আকর্ষণ করতে চাই টু দ্য ফ্যাক্ট এই বিষয়ের প্রতি, তারপর দ্যাট দিয়ে আপনি আরও অনেক সেন্টেন্স লিখতে পারেন। আমি পরবর্তীতে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে এই বিষয়ের উপরে একদম বাংলা করে করে ইংলিশ করে দেখাবো। তো দেখুন নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আমি প্রতিদিন হেঁটে বা পদব্রজে আমার বন্ধুর সাথে স্কুলে যাই। তো এখানে যদি আমরা বাংলাতে আমরা এইভাবে বলি যে আমি প্রতিদিন হেঁটে বা পদব্রজে আমার বন্ধুর সাথে স্কুলে যাই, এটা আমরা বাংলায় এইভাবে বলি। কিন্তু বাংলিশ করলে কিন্তু হবে এরকম, প্রথমে দিতে হবে সাবজেক্ট আমি, তারপরে দিতে হবে ভার্ব যাই। এবার প্রশ্ন চলে আসে কোথায় যাই, স্কুলে যাই। তারপরে চলে আসবে কার সাথে যাই, আমার বন্ধুর সাথে যাই। তারপরে কিভাবে যাই, হেঁটে বা পদব্রজে। তো এই হচ্ছে, তারপরে কখন যাই, প্রতিদিন। দেখুন এটা হচ্ছে বাংলা, যে আমি প্রতিদিন হেঁটে বা পদব্রজে আমার বন্ধুর সাথে স্কুলে যাই। বাংলিশ করলে হবে আমি যাই, কোথায় যাই, স্কুলে যাই। কার সাথে যাই, আমার বন্ধুর সাথে যাই। কিভাবে যাই, হেঁটে যাই বা পদব্রজে যাই। এবার কখন যাই, প্রতিদিন। এইভাবে যদি আপনি বাংলিশ করতে পারেন খুব সহজে ইংলিশ করতে পারবেন। দেখুন ইংলিশটা হচ্ছে এরকম যে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আই গো আমি যাই। স্কুলে টু স্কুলে যাই। আমার বন্ধুর সাথে প্রিপোজিশনাল ফ্রেজ উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে যাই। এবার কিভাবে যাই, হেঁটে, সেজন্য অন ফুট মানে হচ্ছে হেঁটে। এখন তারপরে প্রতিদিন এভরিডে। এখন ঘটনা হচ্ছে কি যে আপনি কি অন ফুট পরে দিতে পারেন, হ্যাঁ পরেও দিতে পারেন। যদি আপনি অন ফুটটা আগে দেন তাহলে অন ফুটটা জোরালো, যে পায়ে হেঁটে বা পদব্রজে, তখন একটা ইমফ্যাসিস বোঝায়। কিন্তু যদি পরে দিয়ে করেন এভাবে যে অথবা আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড এভরিডে অন ফুটটা আপনি পরেও দিতে পারেন। পরে দিলে অন ফুটের উপরে সেই ইমফ্যাসিস থাকে না, সে জোর থাকে না। আপনি যদি পায়ে হেঁটেটাকে ফোকাস করতে চান তাহলে অন ফুটটা এভরিডের আগে দিতে হবে। আর আপনি পায়ে হেঁটের পর যদি ফোকাস করতে না চান তাহলে অন ফুটটা পরে দিতে পারেন, দুই রকমই সঠিক হবে। তো আমি আরেকবার বলি যে বাংলাটা হচ্ছে আমি প্রতিদিন হেঁটে বা পদব্রজে আমার বন্ধুর সাথে স্কুলে যাই। বাংলিশ করলে হবে আমি যাই স্কুলে আমার বন্ধুর সাথে হেঁটে বা পদব্রজে প্রতিদিন। তাহলে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড অন ফুট এভরিডে। আর যদি অন ফুটটাকে লেস ইমফ্যাটিক রাখতে চান, মানে জোর প্রকাশ করতে না চান, তাহলে অন ফুটটা পরে দিয়ে এভাবে করতে পারেন যে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড এভরিডে অন ফুট। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে একটি সেন্টেন্সকে বাংলায় আগে ভেঙে নেন, অর্থাৎ বাংলিশ করে নেন, তাহলে খুব সহজে ইংলিশ করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করুন। So viewers, thanks a lot again for watching this class.